আসসালামু আলাইকুম। সবশেষ 6 মাসের নিয়োগ পরীক্ষায় আসা বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে করা মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজনের এখন দেখবেন 8ম পর্ব। আমাদের প্রথম 7টি পর্ব যারা কোনো একটি পর্ব মিস করেছেন সমস্যা নেই। আমাদের সবগুলি পর্বের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যারা দেখেননি দেখে নেবেন। আজকের পর্বটি শুরু করব তার আগে বিশেষ একটা রিকোয়েস্ট করব, সেটি হচ্ছে যারা নিয়মিত দেখেন প্লিজ কমেন্টস করবেন, লাইক করবেন, সাথে থাকবেন। শুরু করছি আজকের আয়োজন। প্রথম প্রশ্নটি ছিল, পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করা হয় কবে? এটি উদ্বোধন করা হয় 25 জুন 2022 সালে। পদ্মা নদীর উপর নির্মিত মাওয়া মুন্সিগঞ্জ থেকে জাজিরা শরীয়তপুর প্রান্তে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 4 জুলাই 2001 সালে। অবশ্য এই প্রশ্নটি আমরা ইতিমধ্যে বহুবার আসতে দেখেছি এবং এই ব্যাখ্যাটি আমরা ইতিমধ্যে 2বার বা 3বার আমাদের প্রথম 7টি পর্বে আলোচনা করা হয়েছে। আপনারা যারা প্রথম 7টি পর্ব দেখেছেন তারা নিশ্চয়ই এই ব্যাখ্যাটি সহ এই প্রশ্নটি বিস্তারিত পেয়েছেন, তাই আর বিস্তারিত আলোচনা করব না, যাব পরের প্রশ্নে। পরের যে প্রশ্নটি রয়েছে, অপরাজেয় বাংলার স্থপতি কে? অপরাজেয় বাংলা, এটির স্থপতি হচ্ছেন সৈয়দ আবদুল্লাহ খালেদ। অপরাজেয় বাংলার অবস্থান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে। এটি একটি ভাস্কর্য। এটি নির্মাণ করেন মুক্তিযোদ্ধা ভাস্কর। মনে রাখবেন, সৈয়দ আবদুল্লাহ খালেদ হচ্ছেন মুক্তিযোদ্ধা এবং ভাস্কর। অপরাজেয় বাংলার নামকরণ করেছিলেন আরেকজন মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক সালেহ চৌধুরী। 1938 সালে জন্মগ্রহণ করে 2017 সালে মৃত্যুবরণ করেন। এখানে আমরা যদি আলোচনা করি বা এই ব্যাখ্যা থেকে প্রশ্নোত্তর চিন্তা করি, তাহলে আরও কিছু প্রশ্নোত্তর হতে পারে যে অপরাজেয় বাংলার অবস্থান কোথায়। উত্তর হচ্ছে, যদি প্রশ্নে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় থাকে তাহলে উত্তর হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, অথবা যদি থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এরকম বিস্তারিত থাকলে উত্তর হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে। আর এটির নামকরণ করেছিলেন কে? অপরাজেয় বাংলার নামকরণ করেছেন সালেহ চৌধুরী। তিনি হচ্ছেন মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক। প্রশ্ন হতে পারে যে মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক সালেহ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন? 1938 সালে এবং মৃত্যুবরণ করেন 2017 সালে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়? উত্তর হচ্ছে 175 জনকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসম সাহসিকতা প্রদর্শন ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ 15 ডিসেম্বর 1973 সালে মোট 676 জন বীর মুক্তিযোদ্ধাকে খেতাব প্রদান করা হয়। তাহলে প্রশ্ন হতে পারে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে খেতাব প্রদান করা হয়? উত্তর হবে 676 জন বীর মুক্তিযোদ্ধাকে খেতাব প্রদান করা হয়। আবার এরকম করেও প্রশ্ন হতে পারে যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধাদেরকে খেতাব প্রদান করা হয় কত তারিখে? উত্তর হচ্ছে 15 ডিসেম্বর 1973 সালে বীর মুক্তিযোদ্ধাদেরকে খেতাব প্রদান করা হয়। এবার চলুন, কতজন কাকে কি খেতাবে ভূষিত করা হয়? কতজনকে? বীরশ্রেষ্ঠ অর্থাৎ সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব এটি পেয়েছেন 7 জন। বীর উত্তম হচ্ছেন 68 জন, বীর বিক্রম 175 জন এবং বীর প্রতীক 426 জন। এখানে এই প্রশ্নটি যেমন এসেছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়, ঠিক এই জায়গায় আসতে পারে ধরুন বীর প্রতীক। হ্যাঁ, বীর বিক্রমের জায়গায় বীর প্রতীক। বীর প্রতীক হলে কী হতো? উত্তর হতো 426 জন, কারণ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে 426 জনকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। এখানে যদি হতো বীর বিক্রম তো বলাই হয়েছে, এখানে প্রশ্নে 175 জন। বীর উত্তম যদি হতো তাহলে হতো প্রশ্নটির উত্তর হতো খ। অর্থাৎ প্রশ্নটি যদি হতো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়, উত্তর হতো খ, 68 জন, কারণ 68 জনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়েছে। এখানে একটি নোট দেখে নিন। পরবর্তীতে 4 জনের খেতাব বাতিল হয় 2021 সালে। নতুন 4 জনকে খেতাব দেওয়া হয় 2010 সালে ও 2020 সালে। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকার কর্তৃক নির্মিত বাড়িগুলোর নাম কি? এগুলির নাম হচ্ছে বীর নিবাস। নামটি খুব সুন্দর, এটি মনে রাখার জন্য খুব সহজ হবে। বীরদের নিবাসকে বলা হয় বীর নিবাস। অর্থাৎ বাংলাদেশের জন্য যারা যুদ্ধ করেছেন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা,
তাদের জন্য তৈরি করা হয়েছে বীর নিবাস। 2021 সালে সারা দেশে 30,000 বীর নিবাস নির্মাণের কার্যক্রম শুরু করা হয়। তাহলে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য মোট কতজন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস নির্মাণের কার্যক্রম শুরু হয়? উত্তর হচ্ছে 30,000। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় তাদের কল্যাণে গৃহীত বীর নিবাস প্রকল্পের বাস্তবায়ন হচ্ছে। পরের প্রশ্নটি হচ্ছে, পায়রা বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? পায়রা বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত পটুয়াখালী। চলুন ব্যাখ্যাটি দেখে নেওয়া যাক। পায়রা বিদ্যুৎ কেন্দ্রটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার অন্তর্গত রামনাবাদ নদের পাশে নির্মিত হয়েছে। প্রধানমন্ত্রী পরিবেশ বান্ধব আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি সহ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 21 মার্চ 2022 সালে দেশের বৃহত্তম 1320 মেগাওয়াটের পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের পর দেশের শতভাগ জনগণকে বিদ্যুতের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। এবার যদি এখান থেকে আমরা দেখার চেষ্টা করি যে প্রশ্নগুলি কীরকম করে আসতে পারে পরীক্ষায়, তাহলে প্রথম প্রশ্ন হতে পারে দেশের সর্ববৃহৎ তাপ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? সেটি হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। এটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ বা বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র। এরপরের প্রশ্ন হতে পারে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে কী পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয়? উত্তর হচ্ছে 1320 মেগাওয়াট। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ জনগণকে বিদ্যুতের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা তিনি দিয়েছেন কবে? 21 মার্চ 2022 সালে, যেদিন তিনি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন সেদিনই তিনি শতভাগ জনগণকে বিদ্যুতের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। সুতরাং প্রধানমন্ত্রীর এই ঘোষণাটি হয়েছিল 21 মার্চ 2022 সালে। বাংলাদেশে প্রথম কবে আদমশুমারি অনুষ্ঠিত হয়? বাংলাদেশে প্রথম 1974 সালে আদমশুমারি অনুষ্ঠিত হয়। আচ্ছা, এখানে আমরা জেনে নিব যে আদমশুমারি কাকে বলে এবং এখানে বাংলাদেশের বিস্তারিত কখন কি হয়েছিল। ব্যাখ্যাটি দেখে নিচ্ছি। কোনো দেশ বা অঞ্চলের মানুষ গণনাকেই মূলত আদমশুমারি বা জনশুমারি বলা হয়। আগে এটির নাম ছিল আদমশুমারি, বর্তমানে সেটিকে বলা হয় জনশুমারি। বাংলাদেশে প্রতি 10 বছর অন্তর অন্তর জনশুমারি করা হয়, যেটি ছিল আগে আদমশুমারি। দেশ স্বাধীনের পর 1974 সালে বাংলাদেশে প্রথম জনশুমারি অনুষ্ঠিত হয়। তাহলে এই প্রশ্নটি এখানে ছিল যে বাংলাদেশে প্রথম জনশুমারি কখন অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1974 সালে। বাংলাদেশের প্রথম জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল 7,63,98,000। জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 2.48%। দেশ স্বাধীনের পর এ পর্যন্ত বাংলাদেশে 6টি আদমশুমারি হয়েছে। এগুলি হয়েছে যথাক্রমে 1974, 81, 91, 2001 সাল, 2011 সাল এবং 2022 সাল। 15 থেকে 21 জুন 2022 সালে ষষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হয়। তাহলে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি যে বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি কখন অনুষ্ঠিত হয়? এটি হয় 15 থেকে 21 জুন। কোন সালে? 2022 সালে। বাংলাদেশে আরেকটি প্রশ্ন হতে পারে, বাংলাদেশে এ পর্যন্ত মোট কয়টি জনশুমারি অনুষ্ঠিত হয়েছে? উত্তর হচ্ছে 6টি। বাংলাদেশের সবশেষ জনশুমারি অনুষ্ঠিত হয় কোন সালে? এটি হয় 2022 সালে। উল্লেখ্য, 1872 সালে ব্রিটিশ গভর্নর লর্ড মেয়র আমলে উপমহাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান। মানচিত্র খচিত জাতীয় পতাকা প্রথম ডিজাইনার ছিলেন শিবনারায়ণ দাস। মনে রাখবেন, প্রথম যে জাতীয় পতাকাটি ছিল সেটিতে ছিল মানচিত্র খচিত, মাঝখানে একটি মানচিত্র ছিল। সেই জাতীয় পতাকার ডিজাইনার ছিলেন শিবনারায়ণ দাস। 12 জানুয়ারি 1972 সালে জাতীয় পতাকা হাতে মানচিত্র বাদ দেওয়া হয়। তাহলে প্রথম যে মানচিত্রটি সেটি বাদ দেওয়া হয় 12 জানুয়ারি 1972 সালে। 17 জানুয়ারি 1972 সালে বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপটি সরকারিভাবে গৃহীত হয় এবং এর ডিজাইনার হলেন কামরুল হাসান। তিনি জাতীয় প্রতীক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতীক বলাকার নকশা করেন। এই শিল্পী কামরুল হাসান বাংলাদেশ এয়ারলাইন্সের যে প্রতীক বলাকা এর নকশা করেছিলেন। তিনি এই জানোয়ারদের হত্যা করতে হবে, দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। মনে রাখবেন, দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে শিরোনামের রাজনৈতিক স্কেচ আঁকেন।
তাকে পটুয়া বলে ডাকা হয়। তাহলে এই প্রশ্নটি এখান থেকে যদি আমরা একটা প্রশ্ন চিন্তা করি যে দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, এটি এই শিরোনামে স্কেচ লিখেছিলেন বা এঁকেছিলেন কে? উত্তর হবে শিল্পী কামরুল হাসান। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানের গীতিকারকে? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানটির গীতিকার হচ্ছেন গোবিন্দ হালদার। 2006 সালে বিবিসি কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান হিসেবে শ্রোতা মনোনীত 20টি গানের মধ্যে 7ম অবস্থানে ছিল এই গানটি। এটির গীতিকার গোবিন্দ হালদার, সুরকার হচ্ছেন আপেল মাহমুদ। আমরা এটা খুব ভালো করে মনে রাখবেন, গীতিকার সুরকার। গানটি হচ্ছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এটি লিখেছেন গোবিন্দ হালদার, এটির শিল্পী হচ্ছেন গোবিন্দ হালদার, সুর করেছেন হচ্ছে আপেল মাহমুদ, সুরটাই করেছেন আপেল মাহমুদ, বাকি সব হচ্ছে গোবিন্দ হালদারের। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণা যোগাতে এই গানটি রচিত হয়। বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো হলো 26 থেকে 47। চলুন ব্যাখ্যাটি দেখিনি, এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হবে। বাংলাদেশের সংবিধানের 3য় ভাগে অর্থাৎ 20টি 26 থেকে 47-এর ক অনুচ্ছেদ রয়েছে। এর মধ্যে 18টি অর্থাৎ 27 থেকে 44 পর্যন্ত অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা বলা হয়। এগুলোর মধ্যে 6টি হচ্ছে 32, 33, 34, 35, 41 ও 44। এগুলি ছিল মৌলিক অধিকার বাংলাদেশে অবস্থানরত নাগরিক ও বিদেশিরা ভোগ করতে পারে, এবং বাকি 12টি হচ্ছে 27, 28, 29, 30, 31, 36, 37, 38, 39, 40, 42, 80 শুধুমাত্র বাংলাদেশের নাগরিকগণ ভোগ করতে পারবে। ইউনেস্কো কোন সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? উত্তর হচ্ছে 1999 সালে। বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। চলুন এর একটি ব্যাখ্যা দেখে নিচ্ছি। কাবাডি এশিয়া মহাদেশের গ্রীষ্মকালীন দেশসমূহের একটি জনপ্রিয় খেলা। এটি বাংলাদেশের জাতীয় খেলা। 1972 সালে হাডুডু খেলাকে কাবাডি নামকরণ করা হয়, জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ইহাই হয়তো আমার শেষ বার্তা, দেশ আজ হইতে বাংলাদেশ স্বাধীন। উক্তিটিকার? এই উক্তিটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। 26শে মার্চ 1971 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যেখানে আছো, যাহা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও। সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত, চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাও। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন এম মনসুর আলী। মনে রাখবেন, মুজিবনগর সরকার গঠিত হয় 1971 সালের 10 এপ্রিল। এইটুক তথ্য খুবই গুরুত্বপূর্ণ, বেশ কিছু পরীক্ষায় এই তথ্যটুকুন দিয়ে প্রশ্ন আসতে দেখেছি। প্রশ্নটি হচ্ছে এরকম যে মুজিবনগর সরকার গঠিত হয় কখন? উত্তর হচ্ছে 1971 সালের 10 এপ্রিল। মনে রাখবেন, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, বঙ্গবন্ধুর উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। এনারা 10 এপ্রিল যে মুজিবনগর সরকার গঠন করা হয়, সেই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম এবং পদবি এখানে দেখছেন আপনারা। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী, স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী AHM কামারুজ্জামান, পররাষ্ট্র ও আইন খন্দকার মোশতাক আহমদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স কত? ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।